পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী ভাবার অনুরোধ তারেক রহমানের। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার উপযোগিতা নিয়ে ভেবে দেখার আহ্বান জানিয়েছেন। এদিকে তিনি বলেছেন, এই ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তি ও অস্থিতিশীল সরকারের সৃষ্টি করতে পারে কিনা তা গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন। এদিকে ১ জুলাই বিএনপির আয়োজিত গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান জনাব তারেক রহমান। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিবেচনা উত্তম প্রস্তাব দিয়েছে, তবে তিনি প্রশ্ন রাখেন এসব প্রস্তাব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কতটা প্রযোজ্য। তিনি আর উল্লেখ করেন, গণতান্ত্রিক ব্যবস্থা শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে জনগণের ঐক্য অপরিহার্য। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার আড়ালে ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান পথ সুগম হতে পারে। নতুন ইস্যু সামনে আনলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেতে পারে। তারেক রহমান আরও বলেন, সংস্কার ইস্যুতে দলগুলোর অতিরিক্ত ব্যবস্থা অন্তর্বর্তী সরকারের মনোযোগ বিভ্রান্ত করতে পারে, যা জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করতে পারে। এদিকে জামাতে ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার পক্ষে সোচ্চার রয়েছেন, তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে প্রচলিত সংসদীয় নির্বাচন ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছেন। তারেক রহমান আরও বলেন, একটি দেশের জন্য ৫৪ বছর কম সময় নয়। এই সময় মানুষের ত্যাগ আমরা ভুলে যেতে চাই না, বরং যারা দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করি তাদের অঙ্গীকার হলো নিরাপদ কর্মপরিবেশ ও সুশৃঙ্খল রাজনীতি, ওয়াদা পূরণের রাজনীতি। এই সময় ভবিষ্যতে আধুনিক বিশ্বের সঙ্গে সমন্বয় রেখে দেশ গঠনের কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। এদিকে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা স্মরণ করিয়ে তিনি বলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা জাতীয় সরকার গঠন করে কাজ করব। জাতীয় স্বার্থে আমরা সবাই এক। জাতীয় ঐক্য সব দলের এক হওয়া জরুরি নয়। এদিকে তাবেদার অপশক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে জাতীয় ঐক্য অটুট রয়েছে এবং থাকবে ইনশাআল্লাহ। এদিকে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আয়োজিত অনুষ্ঠানে একজন উপস্থাপক এবং সাংবাদিককে নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে। ওই সাংবাদিককে স্বৈরাচারের দোষর আখ্যা দেওয়া নিয়ে প্রতিবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ও লেখক এহসান মাহমুদকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। পতিত স্বৈরাচারের আমলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০২৩ সালে জুলাইয়ে ফ্যাসিস্ট সরকারের চাপে চাকরিচ্যুত হয়েছিলেন এহসান মাহমুদ। তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিভিন্ন নির্যাতনের মুখে পড়লে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলাম আমি। ব্যক্তিগতভাবে সেই সময়ে সুইডেন ভিত্তিক সংবাদ সংস্থা নেত্র নিউজ এহসান মাহমুদকে চাকরি দিয়ে এবং নিরাপত্তার নিশ্চয়তা দিলে তখন তাকে দেশান্তরিত হতে হয়নি। এহসান মাহমুদ জুলাই আগস্টে আন্দোলনের আগেও গণতান্ত্রিক লড়াইয়ে রাজপথে উপস্থিত থাকার পাশাপাশি সভা সেমিনারে আয়োজিত উদ্যোক্তারা ছিলেন বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, এহসান মাহমুদ জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে লেখালেখি ও রাজপথের সোচ্চার ছিলেন। তার বিরুদ্ধে পরিকল্পিত এই প্রচারণার নিন্দা ও প্রতিবাদ জানায়। এদিকে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। থাকছে বিস্তারিত। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট আশুলিয়ায় সংঘটিত গণহত্যা ও ৬ জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। সকালে প্রিজন ভ্যানে করে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি ও শহীদুল ইসলাম সহ আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এর আগে গত 19 জুনে মামলায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করা হয়েছে। গত বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারায় 5 জন। এছাড়াও একজন গুরুতর আহত হন। পরে 5 জনের লাশ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এদিকে প্রসিকিউশন জানায়, এই ঘটনায় 11 সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধে অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। ট্রাইব্যুনালে এ মামলায় এখন 11 জন আসামির নাম উল্লেখ করা হয়েছে, জানিয়েছে প্রসিকিউশন। এদিকে আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ কাফি, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত ওসি এম.এস. সায়েদ রন, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ডিবি উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন সহ আরও বেশ কিছু জন। এদিকে মামলা তদন্ত প্রতিবেদন বলা হয়েছে, গত বছরের 5 আগস্ট বিকাল 3টার দিকে আশুলিয়া থানার সামনে 5 জনকে গুলি করা হয়, এছাড়া হত্যা করা হয়। এর বাইরে আরও একজন গুলিতে গুরুতর আহত হন। পরে একজনকে জীবিত, 5 জনকে মৃত অবস্থায় প্রথমে একটি ভ্যানে তোলা হয়। এরপর সেখান থেকে পুলিশের একটি গাড়িতে তাদের তুলে পরবর্তী পুলিশের গাড়িতে এই 6 জনকে জীবিত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই সময় যারা শহীদ হয়েছেন তারা হলেন সাজ্জাদ হোসেন, আজ সাবুর, তানজিল মাহমুদ, সুজয়, বাইজিদ বুস্তামি ও আবুল হোসেন। এছাড়াও একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।